দারুণ একটা দিন, তাই না? আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, একটা কথা ভাবুন তো, গণিত বলতেই আমাদের মাথায় কি আসে? খটমটে সব সূত্র আর ব্ল্যাকবোর্ড, তাই তো? কিন্তু আজ আমরা এমন এক অভিযানে বেরোতে যাচ্ছি যেখানে দেখব আমাদের প্রতিদিনের খুব সাধারণ জীবনের পড়তে পড়তেই কেমন অসাধারণ সব গাণিতিক রোমাঞ্চ লুকিয়ে আছে। তো চলুন শুরু করা যাক। আমরা কি কখনো খেয়াল করেছি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রায় প্রতিটি কাজের ভেতরেই কিন্তু গণিত লুকিয়ে আছে? অনেকেই ভাবেন গণিতের জায়গা বোধহয় শুধু পাঠ্যবইয়ের পাতায় আর পরীক্ষার হলে, কিন্তু সত্যি বলতে কি, গণিত হলো আমাদের এই বাস্তব পৃথিবীর এক গোপন ভাষা। একটু চারপাশটা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু এই ভাষাটা পড়া যায়। আর আজকের এই গাণিতিক অভিযানে আমাদের সাথে থাকছে দারুণ উৎসাহী তিনজন গাইড, রাফি, তুলি আর ওদের ভীষণ বুদ্ধিমান এক সঙ্গী টিয়া পাখি। ওদের এই সাধারণ একটা দিনের ঘোরাঘুরির মাঝেই বেরিয়ে আসবে দারুণ সব প্রশ্ন আর কৌতূহল। আর ওদের সাথেই আমরা বড় বড় সব জটিল গাণিতিক সমস্যাগুলোকে একদম ধাপে ধাপে জলের মতো সহজে বুঝে ফেলব। দিনের শুরুতেই ধরুন শহরের ওই বড় সেতুটি পার হওয়ার সময় রাফির মনে একটা প্রশ্ন জাগল। প্রতিদিন এই সেতু দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করে। যদি প্রতিদিন ঠিক ৮,৪১৪টি গাড়ি সেতু পার হয়, তাহলে পুরো এক বছরে মোট কতগুলো গাড়ি পার হবে? সংখ্যাটা তো বিশাল, তাই না? আর ঠিক এখানেই কিন্তু বড় বড় হিসাব চোখের পলকে করার জন্য গুণের সেই জাদুকরী ক্ষমতাটা আমাদের কাজে আসে। এই বিশাল সংখ্যাটা বের করার পেছনের যুক্তিটা কিন্তু একেবারে জলের মতো সোজা। আমরা সবাই জানি এক বছরে থাকে ৩৬৫ দিন, তাই প্রতিদিন পার হওয়া গাড়ির সংখ্যাকে সরাসরি ৩৬৫ দিয়ে গুণ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব বছরে কত বিশাল সংখ্যক গাড়ি ওই সেতু ব্যবহার করছে। একটু ভাবুন তো, সংখ্যাটা কত বড় হতে পারে। আচ্ছা, এই হিসাবটা আসলে কিভাবে কাজ করে? সেতু পার হয়ে ওরা গেল একটা পাইকারি মোবাইল ফোনের দোকানে, আর সেখানে দেখা গেল ওপর নিচে গুণ করার দারুণ একটা পদ্ধতি। প্রথমে সংখ্যাগুলোকে ঠিক ওপর নিচে বসাতে হয়, এরপর নিচের সংখ্যার একদম ডান দিকের একক, তারপর দশক আর শেষে শতকের ঘর দিয়ে ওপরের পুরো সংখ্যাটিকে ধাপে ধাপে গুণ করতে হয়। সবশেষে গুণফলগুলো যোগ করলেই ম্যাজিকের মতো চূড়ান্ত উত্তরটা বেরিয়ে আসে। পদ্ধতিটা একদম পরিষ্কার, তাই না? উপর নিচে তো গুণ করা হলো, কিন্তু পাশাপাশি গুণ করারও যে দারুণ একটা কৌশল আছে, আগের পদ্ধতির ঠিক উল্টো। এখানে গুণককে হাজার, শতক, দশক আর এককে ভেঙে ফেলা হয়। তারপর প্রতিটা অংশকে পাশাপাশি গুণ করে সবশেষে একসাথে যোগ করে দিলেই হলো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ওই যে টিয়া পাখিটা, সে কিন্তু আমাদের নিশ্চিত করছে সংখ্যাগুলোকে এভাবে ভেঙে গুণ করলেও চূড়ান্ত ফলাফলে এক বিন্দুও পরিবর্তন আসে না। এতক্ষণ তো বিশাল বিশাল সব সংখ্যা আর গুণের হিসাব চলল, কিন্তু বাস্তব জীবনে সব হিসাব কি আর এমন সুন্দর পূর্ণ সংখ্যায় মিলে যায়? এই ধরুন, দোকান থেকে একটা ফিতা কিনে টেবিল মাপতে গেলেন, আর মাপটা ঠিক পূর্ণ সংখ্যায় এলো না। তখন কি করবেন? ঠিক তখনই আমাদের এই অপূর্ণ বা ভগ্নাংশ আর দশমিকের নিখুঁত হিসাবের দরকার পড়ে। এই যে গ্রিডটা দেখা যাচ্ছে, এটা দিয়ে খুব চমৎকারভাবে বোঝা যায় কিভাবে ভগ্নাংশ দশমিকে পরিণত হয়। একটু খেয়াল করলেই দেখবেন ১০০ ভাগের ১ ভাগ, অর্থাৎ ১/১০০ এবং 0.01, এই দুটো আসলে একদম একই পরিমাণের দুটো ভিন্ন রূপ মাত্র, একেবারে আয়নার মতো পরিষ্কার। আসল কথাটা হলো, ভগ্নাংশ আর দশমিকের মধ্যে কিন্তু একদম সরাসরি একটা সম্পর্ক রয়েছে। ১ মানেই হল 0.1। ঠিক একই লজিকে ১০০ ভাগের ১ ভাগ মানে হল 0.01। তুলি খুব সুন্দরভাবে এই যুক্তিটা কাজে লাগিয়ে যে কোনো জটিল পরিমাপকে একদম সহজ আর ছোট করে ফেলতে পারে। দৈনন্দিন জীবনে এই দশমিকের ধারণাটা যে কতটা কাজে আসে তা বলে বোঝানো মুশকিল। এরপর আমাদের গাইডরা সোজা বাজারে পৌঁছালো, যেখানে মিতুর বাবা আদা, রসুন, জিরার মতো নিত্য প্রয়োজনীয় সব মুদি সামগ্রী কিনলেন। প্যাকেটের গায়ে ওজনগুলো সব গ্রামে দেওয়া, কিন্তু মোট কত কেজি বাজার হলো সেটা বের করতে এই গ্রামগুলোকে যখন কিলোগ্রামে রূপান্তর করা হয়, তখনই কিন্তু দশমিক সবার আগে সাহায্যে এগিয়ে আসে। বাজারের কথা যখন আসাই হলো, তখন চলুন সোজা বাজারের ভেতরেই একটু ঢু মারা যাক।
একজন দোকানদার সারা দিন ধরে যে এত জিনিসপত্র কেনাবেচা করেন, দিন শেষে তিনি কিভাবে বোঝেন যে আজকের ব্যবসাটা সফল হলো নাকি উল্টো লোকসান হলো? চলুন দৈনন্দিন জীবনে ব্যবসার এই মূল্য, লাভ আর ক্ষতির হিসাবগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। যে কোনো ব্যবসার একদম মৌলিক সূত্রটাই কিন্তু খুব সাধারণ। লাভ তখনই হবে যখন কোনো জিনিসের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে। এই ধরুন ৫০ টাকা দামের একটা কলমের চমৎকার একটা উদাহরণ দিয়ে খুব সহজে বোঝা যায় কিভাবে এই লাভের হিসাবটা করা হয়। পাশাপাশি দুটো উদাহরণ দেখলে লাভ আর ক্ষতির পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই যে বাজারে কলমটি ৫০ টাকায় কিনে ৫৬ টাকায় বিক্রি করায় স্পষ্ট ৬ টাকা লাভ হলো। অন্যদিকে দেখুন, একটা খাতা ১৫ টাকায় কিনে যদি ১২ টাকায় বিক্রি করা হয় তবে কিন্তু ৩ টাকা ক্ষতি হয়ে গেল। আর এই লাভ বা ক্ষতির পরিমাণ দেখেই কিন্তু পরবর্তীতে শতকরা বা পার্সেন্টেজ হিসাব করার ভিত্তিটা তৈরি হয়। এবার ওই টিয়া পাখিটার দিকে একটু খেয়াল করুন, সে একটা বিশেষ প্রতীকের দিকে নির্দেশ করছে, শতকরা বা পার্সেন্টেজ। শতকরা হলো এমন একটা গাণিতিক হাতিয়ার যা দিয়ে খুব সুন্দরভাবে যে কোনো কিছুর মধ্যে তুলনা করা যায়। যেমন ধরুন, শতকরা হিসাব করে খুব সহজেই বের করা যায় কোন ক্লাসে তুলনামূলকভাবে ছাত্রীদের অনুপাত বেশি। এটি যে কোনো তুলনাকে অনেক বেশি ন্যায্য আর নির্ভুল করে তোলে। বাজার সদাই শেষ করে আমাদের গাইডরা যখন খেলতে বসল, তখন আবার সেই ভাগাভাগির প্রশ্ন। সবার মাঝে সমানভাবে ভাগ করার উপায়টা কি? রাফির কথাটা শুনুন। চলো সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সব মার্বেল একসাথে রাখি। রাফির এই দারুণ আর সহজ কথাটার মাধ্যমেই কিন্তু আমরা গড় বা অ্যাভারেজ বের করার ধারণার সাথে পরিচিত হয়ে যাই। এই যে এখানে ৪টি ভিন্ন বয়ামে অসমান সংখ্যক মার্বেল আছে, এর গড় বের করার জন্য প্রথমে সব মার্বেল একসাথে একটা বড় বয়ামে ঢেলে মোট পরিমাণটা বের করা হলো। এরপর সেই মোট মার্বেলকে ৪ দিয়ে ভাগ করে প্রত্যেকের জন্য একদম সমান বা গড় পরিমাণটা বের করা হলো। প্রক্রিয়াটা কি ভীষণ সহজ আর সুন্দর, তাই না? মার্বেলের হিসাব তো চুকে গেল। এবার গড়ের ধারণাটা কি আরও একটু রোমাঞ্চকর জায়গায় নিয়ে যাওয়া যাক, সোজা খেলার মাঠে। ক্রিকেটের প্রতি তুলির তো দারুণ আগ্রহ, আর তার এই আগ্রহকে কাজে লাগিয়ে এখন আমরা দেখব কিভাবে একটা টানটান উত্তেজনার ক্রিকেট ম্যাচে দুই দলের গড় রান বের করতে হয়। ক্রিকেট ম্যাচের গড় বের করার নিয়মটা কিন্তু বেশ মজার। প্রথমে একটা দলের খেলা সবগুলো ম্যাচের রান একসাথে যোগ করতে হয়। তারপর তারা মোট যতগুলো ম্যাচ খেলেছে ঠিক সেই সংখ্যাটা দিয়ে মোট রানকে ভাগ করে দিলেই কেল্লা ফতে। যেমন ভারতের ৫টি ম্যাচের মোট রানকে ৫ দিয়ে ভাগ করে খুব সহজেই কিন্তু তাদের গড় স্কোরটা বের করে ফেলা যায়। আচ্ছা, আমরা তো এতক্ষণ সংখ্যা, লাভ ক্ষতি, শতকরা আর পরিসংখ্যানের জগতেই ডুবেছিলাম। এবার একটু জুম আউট করা যাক। আমাদের চারপাশের দৃশ্যমান এবং ভৌত পৃথিবীর দিকে তাকালে কি দেখা যায়? এই যে আমাদের চারপাশে এত এত আকৃতি, এদের ভেতরে জ্যামিতির কোন নিয়মগুলো লুকিয়ে আছে? চলুন তো একটু খুঁজে দেখি। জ্যামিতিক আকৃতিগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত তা কিন্তু একটা ফ্যামিলি ট্রির মতোই। সবকিছু শুরু হয় ৪ বাহু বিশিষ্ট একটা সাধারণ চতুর্ভুজ দিয়ে। এরপর সেই বাহুগুলো যদি সমান্তরাল হয় তবে সেটা হয়ে যায় ট্র্যাপিজিয়াম বা সামান্তরিক। তাতে সমকোণ যোগ হলে হয়ে যায় আয়ত। আর সবশেষে আয়তের সবগুলো বাহু যদি একদম সমান হয়ে যায় তখন আমরা পাই একটা নিখুঁত বর্গ। কি দারুণ একটা সম্পর্ক, তাই না? বর্গ বা আয়তের কথা তো আমরা জানলাম, কিন্তু চাকার মতো গোলাকার আকৃতির বেলায় কি হবে? একটা নিখুঁত বৃত্ত তৈরির উপায়টা কিন্তু চমৎকার। একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থেকে একটা পেন্সিলকে সবসময় সমান দূরত্বে রেখে একবার ঘুরিয়ে আনলেই কিন্তু পেয়ে যাওয়া যায় একটা নিখুঁত বৃত্ত। এর এই অসাধারণ সারল্যটাই এর সবচেয়ে বড় সৌন্দর্য। এখন এই বৃত্তের ভেতরের গঠনটা একটু খতিয়ে দেখা যাক। বৃত্তের একদম কেন্দ্র থেকে এর প্রান্ত পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বলি ব্যাসার্ধ। আর প্রান্তের যে কোনো দুটো বিন্দুকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তা হল জ্যা। আর যে জ্যাটি বৃত্তে ঠিক কেন্দ্র দিয়ে যায় এবং যা সবচেয়ে বড় তাকেই বলা হয় ব্যাস। জ্যামিতির এই মৌলিক শব্দগুলো একবার মাথায় গেঁথে গেলে বৃত্তের যে কোনো হিসাব একদম সহজ হয়ে যায়। তাহলে ব্যাপারটা শেষমেশ কি দাঁড়ালো? গণিত শুধু নীরস বইয়ের পাতায় আটকে নেই, এটি আমাদের চারপাশে আমাদের প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে আছে।
একটা ব্যস্ত সেতু পার হওয়া থেকে শুরু করে মুদি দোকানের হিসাব, এমনকি একটা চাকার ওই নিখুঁত আকৃতি, সবকিছুতেই আছে গণিতের জাদুকরি ছোঁয়া। তাই প্রশ্ন থেকেই যায়, চারপাশকে এই গাণিতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে আমরা কতটা প্রস্তুত। কে জানে, হয়তো কালকেই দৈনন্দিন জীবনের নতুন কোনো রহস্য ভেদ হয়ে যাবে এই গণিত দিয়েই। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। এমন দারুণ সব বিষয় নিয়ে আবারও দেখা হবে।